প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি 14.1-এর 1 থেকে 6 পর্যন্ত দেখানো হয়ে গেছে। আজ তোমাদের এই 7 নম্বরটা দেখাবো। তো 7 নম্বরটা কি বলছে দেখো, যে বলতেছে ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দু ছেদ করে। আবার বিসি এর সমান্তরাল কোনো রেখাংশ এবি ও এসিকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করে। প্রমাণ করো যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু বি অনুপাত সেফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে চিত্রটা আঁকাই, তাহলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, আমি একটা ত্রিভুজ নিলাম, কি এবিসি একটা ত্রিভুজ। আমি মানে প্রত্যেকটা ইতে বোঝাবো আর তোমাদেরকে আমি আঁকাবো। দেখো, এটা ছিল ত্রিভুজ এবিসি। দেখো এ বি সি, এই যে ত্রিভুজ এবিসি এর এ কোণ, মানে এ কোণ এটা এর সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক মানে সমান ভাগ, তাহলে কী হবে, এটা সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখলাম এইটা দাগ দিলাম। তাহলে সমদ্বিখণ্ডক এডি মানে সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দু ছেদ করে, তারা এডি লিখলাম। এখন দেখো, আবার বলতেছি, ত্রিভুজ এবিসি এর এই কোণটার সমদ্বিখণ্ডক, যদিও চিত্রটা একটু হয়েছে, একদম সমদ্বিখণ্ডক হবে। এই কোণের সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দু ছেদ করছে। ওকে, আমি এডি যোগ করলাম। এখন বিসি এর সমান্তরাল কোনো রেখাংশ এবি ও এসিকে যথাক্রমে ই ও এফ বিন্দু ছেদ করছে। মানে কি, এখানে একটা ই এবং এফ, মানে বলতেছে বিসি এর সমান্তরাল কোনো রেখাংশ, মানে একটা রেখাংশ নিলাম, সেই রেখাংশটা বিসি সমান্তরাল এবং সেটা এবি ও এসিকে যথাক্রমে একটা ই বিন্দু ছেদ করছে আর একটা হচ্ছে কি এফ বিন্দু ছেদ করছে। এখন প্রমাণ করতে হবে যে এটা, অর্থাৎ বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু, তাহলে কত, বি অনুপাত হচ্ছে সিএফ, এটা প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে বিশেষ নির্বাচনটা তোমরা যেটা আছে সেটা লিখবে, লেখার পরে প্রমাণ করতে হবে যে এটা। তো আমি অঙ্কনটা এখানে নেই, জাস্ট আমি শুধু প্রমাণ নিয়ে গেলাম। তো এই প্রমাণটা কী হবে দেখো, তাহলে আমরা কি বললাম, বিশেষ নির্বাচনটা আমি লিখলাম না, জাস্ট তোমাদের কাজ দিলাম যে বিশেষ নির্বাচনটা শুধু তুমি এটা লিখবে। যে মনে করি যে ত্রিভুজ এবিসি এর কোণের সমদ্বিখণ্ডক, মানে জাস্ট এটা লিখে দিলেই হবে। এখন জাস্ট আমি প্রমাণ করব। তো প্রমাণের ক্ষেত্রে দেখো যে এই যে এখানে দেখো, এই যে এটা এ কোণের সমদ্বিখণ্ডক এডি, এটা এডি এ কোণের সমদ্বিখণ্ডক। তো আমরা এখন একটা বিষয় লিখি যে ত্রিভুজ এ বি সি এর এ কোণের সমদ্বিখণ্ডক এ লিখলাম। এটা ত্রিভুজ এবিসি এ কোণের সমদ্বিখণ্ডক তারপর কি দেখছি, এডি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তো আমরা উপপাদ্য 30 থেকে জানি, যদি একটা ত্রিভুজের একটা সমদ্বিখণ্ডক যদি হয়, তাহলে আমরা ওইটা থেকে জানি যে এই সমদ্বিখণ্ডকটা তাদের অনুপাতটাকে, মানে যেভাবে ভাগ করছে তাকে তাদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ মানে আমরা উপপাদ্য 30 থেকে জানতাম যে এবি অনুপাত এসি, অর্থাৎ এবি অনুপাত এসি ইকুয়াল টু বিডি অনুপাত ডিসি বা সিডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা উপপাদ্য আমরা কি বলতে পারি, উপপাদ্য 30। আমরা উপপাদ্য 30 থেকে এটা লিখলাম, এটা উপপাদ্য 30 থেকে এটা লিখলাম। আমরা উপপাদ্য 30 থেকে জানি যে যদি একটা কোণের সমদ্বিখণ্ডক যদি অপর বাহুকে ছেদ করে, তাহলে সমদ্বিখণ্ডকটা কি করবে, তাদের কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অর্থাৎ উপপাদ্য 30 ছিল এটা। তার মানে কি, এবি অনুপাত এসি ইকুয়াল টু বিডি অনুপাত ডিসি বা সিডি, এটা লিখলাম। তো এখন দেখো, আরেকটা কন্ডিশন বলতেছে এবি ও এসিকে যথাক্রমে, মানে এই রেখাটা এটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে আবার দেখো, ত্রিভুজ এ বি সি এ ইএফ সমান্তরাল হচ্ছে বিসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা উপপাদ্য 28। উপপাদ্য 28 কি জানতাম, যদি একটা রেখার সমান্তরাল হয়, মানে একটা রেখা যদি তৃতীয় বাহু সমান্তরাল হয়, তাহলে এই রেখাটা কি করবে, অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ অপর দুই বাহুকে। অর্থাৎ আমরা দেখতাম যে এই অনুপাত বিই ইকুয়াল টু এফ অনুপাত
সিএফ, এটা জানতাম। এটা কত উপপাদ্য? 28। তো এটা উপপাদ্য 28 থেকে আমরা জানি, উপপাদ্য 28 থেকে আমরা এটা জানি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা জানি যে প্রত্যেকটা অনুপাত এক একটি ভগ্নাংশ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বাই বি ইকুয়াল টু এ এফ বাই সিএফ, এটা করতে পারি। মানে প্রত্যেকটা অনুপাত একটা ভগ্নাংশ এভাবে লিখলাম। তো এখন আমরা যোজন করব, তাহলে কি এই প্লাস বি বাই বি, আর এই পাশে এ এফ প্লাস সিএফ বাই সিএফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কী করলাম, শুধু যোজন করলাম, যোজন যোজন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেন বা আমি যোজন করলাম, এটা কেন যোজন করা হলো? তো আমি বিয়োজন করতে পারতাম বা অন্য কিছু কেন করলাম না? তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই প্লাস বি, আবার এ প্লাস, দেখো এই পাশে দেখো এ প্লাস সিএফ আছে, এ প্লাস সিএফ আছে, আবার এই পাশে এই প্লাস বি আছে। এটা সমান লিখতে পারি কিন্তু, যোগ করলে এ বি হয়, আর এই পাশে আবার এসি হয়। তো আমাদের দেখো এখানে কিন্তু এবি ইন্টু আমাদের 1 নম্বর ইকুয়েশনটা খেয়াল করবো। 1 নম্বর ইকুয়েশনটা কিন্তু লেখা আছে যে এবি অনুপাত এসি। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু বি অনুপাত সিএফ। তো আমার অলরেডি কিন্তু এটা অলরেডি হয়ে আছে, প্রমাণটা অলরেডি প্রমাণ কিন্তু এক পাশে হয়ে আছে। জাস্ট আমাদের করব কি, এইটুকু আমাদের প্রমাণ আনতে হবে। তো যেহেতু এক পাশে প্রমাণ হয়ে গেছে, তাহলে আমাদের এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। জাস্ট এইটাকে এইটার সমান যদি অন্য কিছু লিখতে পারি, মানে এটা সমান যদি এটা লিখতে পারি বা এরকম কিছু করতে পারি, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে, অর্থাৎ এক পাশ প্রমাণ হয়ে গেছে। তো আমরা করলাম কি, এখন এটা যোজন করলাম এই কারণে যে এই প্লাস বি, দেখো এই প্লাস বি মানে এটা যোগ করলে এবি হবে, আবার এ এ প্লাস সি এফ যোগ করলে এসি হবে। তার মানে কিন্তু এক পাশে আমরা এরকম কিছু রূপ পাচ্ছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কী করলাম, তাহলে এটা হবে কত, এ বি বাই বি, আর এটা হবে কত, এসি বাই হচ্ছে কত, সিএফ। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো এ বি অনুপাত এসি আছে, তাহলে আমি এটাকে এ পাশে নিলাম, এটাকে এ পাশে দিলাম, এটাকে বলা কি, একান্তর প্রসেস বলা হয়। তাহলে এ বি বাই এসি ইকুয়াল টু, তাহলে কি বিই বাই আছে কি সিএফ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বিটা রাখছি আর এসিটাকে এই পাশে ছিল, এই পাশে নিয়ে আসছি, আর বিটাকে ওই পাশে দিয়ে দিছি। এক্ষেত্রে একে বলা হয় যে একান্তকরণ, এটা করলাম। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু একটা ভগ্নাংশ বা একটা অনুপাত, তাহলে এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি যে এ বি অনুপাত এসি ইকুয়াল টু বিই অনুপাত সিএফ, এটা লিখলাম। এটাও দাও 2 নম্বর ইকুয়েশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে যদি কোনো কারণে আমাদের এই পাশেরটা তো প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই পাশে বিডি অনুপাত ডিসি ইকুয়াল টু বি অনুপাত সিএফ আছে। তো এখানেও কিন্তু বিডি অনুপাত সিডি অলরেডি চলে আসছে, ডিসি বা সিডি অলরেডি চলে আসছে। তো এখন জাস্ট আমাদের কি, এই যে এইটা চেঞ্জ করে যদি আমি অন্য কিছু আনতে পারি, অর্থাৎ এটা আনতে পারি, প্রমাণ হয়ে যাবে। দেখো আমি এটা ক্যালকুলেশন করে আমি কিন্তু এবি অনুপাত ইজ ইকুয়াল টু বি অনুপাত সিএফ চলে আসছে, বি অনুপাত সি চলে আসছে। তো এখন আমি দেখো যে তাহলে 1 এবং 2 হতে যদি আমি নিই, তাহলে আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে। যদি 1 এবং 2 হতে নিই, তাহলে আমরা একটু এখানে লিখলাম, দেখো 1 ও 2 হতে পায়। তো 1 ও 2 হতে পায়, দেখো তাহলে কি, যেহেতু এবি অনুপাত এসি ইকুয়াল টু বিডি অনুপাত সিডি, আবার এবি অনুপাত এসি ইকুয়াল টু বিএফ অনুপাত সিএফ, যদি এইটার সমান, তাহলে 1 ও 2 হতে পায়, তাহলে বলতে পারি কি এটার সমান এইটা। তো তাহলে বিডি অনুপাত সিডি ইকুয়াল টু বিই অনুপাত হচ্ছে কি সিএফ, এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেল, আমাদের যে প্রমাণ বলছিল সেটা কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু মানে কিছুদিন আগে এটা করানো হয়েছে, তো তোমরা একটু বেশি বেশি করে উপপাদ্য 30, উপপাদ্য 28 আবার নতুন করে দেখে আসো, নতুন করে এটা রিভিশন দাও, দেখবে যে বুঝতে পারবে বিষয়টা কত সোজা, অনেক সোজা একটা প্রমাণ। এবং আমরা কী করছি উপপাদ্য 30 এবং উপপাদ্য 28 এই দুটা কিন্তু প্রয়োগ করেই আমরা কিন্তু এটা প্রমাণটা করে নিলাম। যারা এটা অলরেডি উপপাদ্য 28 এবং 30 ভালোভাবে বুঝেছো, এটা একদম সবচেয়ে সোজা, কঠিন না। তো এটা তোমরা দেখে আসবেন। তো এখন আমরা একটা উপপাদ্য যাব, সে উপপাদ্য হচ্ছে কত, উপপাদ্য এক্সট্রা উপপাদ্য, সেটা 8, এটা আছে 8। এটা 8টা অনেক সোজা। এখানে বলতেছে তোমাদের কিছু একটা জ্ঞান থাকা লাগবে, স্বদেশকোণী কি। তো আমি তোমাদের বলবো, দেখো ত্রিভুজ এবিসি ও ডিএফ স্বদেশকোণী ত্রিভুজদ্বয়ের, মানে এবিসি ও ডিএফ স্বদেশকোণী ত্রিভুজদ্বয়ের
উচ্চতা আছে এ এম ও ডিএন হলে প্রমাণ করো যে এ এম অনুপাত ডিএন ইকুয়াল টু এ বি অনুপাত ডি, এ প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো আমি বিষয়টা কি বলতেছি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ। তো আমরা প্রমাণ করতেছি, প্রমাণ বা আমরা প্রমাণের আগে অবশ্যই প্রমাণ আগে চিত্রটা লিখিনি আঁকিনি। এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আর ডি ডি ই এফ একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের সদেশকোণী যার উচ্চতা কিন্তু এম আর ডিএন। একটা উচ্চতা হচ্ছে কি এম, তো আমরা এটাকে একদম এভাবে আঁকলাম এম, এটা হচ্ছে কি ডিএন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে উচ্চতা বের করে দেখাইছিলাম যে উচ্চতা আছে ভূমির ওপর বিপরীত, মানে কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটাই হচ্ছে উচ্চতা, ওই ত্রিভুজ উচ্চতা। তার মানে কি এটি কিন্তু লম্ব, অঙ্কিত লম্বটাই তার উচ্চতা। তো এখন দেখো সদিশকোণী ত্রিভুজ কাকে বলে। তো আমরা যখন সদৃশতা শিখব তখন এই সদৃশকোণী ত্রিভুজটা কি এটা বিস্তারিত জানবো। তো তোমাদেরকে আমি বলতেছি সদৃশকোণী মানে যদি একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ অপর একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের সাথে মিলে যায়, অর্থাৎ এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ যদি হয় তখন সে দুইটা ত্রিভুজকে সদৃশকোণী বলা হয়। তো বিষয়টা আবার বলি, যদি একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ অপর একটা ত্রিভুজের প্রতিটা কোণের সমান হয় বা সাথে মিলে যায় তাহলে ওই দুটো ত্রিভুজকে বলবো কি সদৃশকোণী ত্রিভুজ। তো আমরা দেখো দেখি যে সদৃশকোণী ত্রিভুজ বলছে, অর্থাৎ আমরা বলতে পারবো যে এ কোণ ইকুয়াল টু ডি কোণ, বি কোণ ইকুয়াল টু ই কোণ, আর সি কোণ ইকুয়াল টু এফ কোণ। তো আমরা প্রমাণে আসি। তো প্রমাণ করতে আমাদের এটা, তো আমাদের দেখো প্রমাণ হচ্ছে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশকোণী, সদৃশ কোণ এর মধ্যে নেওয়া হবে সদৃশকোণী। তো সদৃশকোণী সুতরাং দেখো বললাম কি সদৃশকোণী হওয়া মানে এ কোণ ইকুয়াল টু এ কোণ, তাহলে এ কোণ ইকুয়াল টু ডি কোণ বলতে পারি, আবার বি কোণ ইকুয়াল টু ই কোণ এবং সি কোণ ইকুয়াল টু এফ কোণ, এটা লিখলাম। তো এটা সদৃশকোণের বিষয়ে লিখলাম, তোমরা এইভাবে লিখতে পারবা যে বি এ সি কোণ ইকুয়াল টু ই ডি এফ কোণ, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো আমি সদৃশকোণ লিখলাম এভাবে, সদৃশকোণ হলো তার মানে এ কোণ ইকুয়াল টু এইটা, এ কোণ ইকুয়াল টু ই কোণ, বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু এফ কোণ, সেটা আমি লিখলাম এখানে সদৃশকোণী। তো এখন আমাদের বলতেছে যে এ এম অনুপাত ডিএন, আমাদের বর্ণনা করতে হবে কি এ এম অনুপাত ডিএন ইকুয়াল টু এ বি অনুপাত ডি। তো আমাদের মূলত কি দাঁড়াচ্ছে, মূলত দাঁড়াচ্ছে আমাদের কি এখানকার উচ্চতাটা আর একটা বাহু, এখানকার উচ্চতা আর একটা বাহু, এটার ভিতরে সম্পর্ক, মানে একটা ত্রিভুজের উচ্চতা আর একটা ত্রিভুজের উচ্চতার অনুপাত ইকুয়াল টু একটা ত্রিভুজের বাহু অনুপাত আর একটা ত্রিভুজের বাহু, অর্থাৎ মূলত এটা। তো এখন আমরা কি করব, প্রমাণটা করতেছি এখন। দেখো আমরা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নেব আর এই যে ত্রিভুজ এটা নেব, অর্থাৎ এ বি এম ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ ডিইএন, ত্রিভুজ ডিইএন এ। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ত্রিভুজ নিয়েছি এটা এবং এটা, দুটো ত্রিভুজ নিয়েছি। কেন নিয়েছি, কারণ কি দেখো আমাদের উচ্চতা একটা বাহুর সম্পর্ক, এটা উচ্চতা এবং বাহুর সাথে সম্পর্ক। তারপর আমাদের কি বাহুর উচ্চতা এইভাবে, তার মানে কি এই ত্রিভুজটা নিয়েছি আর এই ত্রিভুজটা নিলাম। তো এখন দেখো এ কোণ এ বি এন এম, এ বি এম কোণ ইকুয়াল টু ডিইএন কোণ, ডিইএন কোণ। কেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেন করলাম এটা, কারণ দেখো কেন হলো, কারণ দেখো বি কোণ ইকুয়াল টু ই কোণ বলছিলাম, বি কোণ ইকুয়াল টু ই কোণ বলছিলাম, তার মানে এই ত্রিভুজটার ভিতরে তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণ, তার মানে এ বি এম কোণ ইকুয়াল টু ডিইএন কোণ, সেটা লিখলাম। এরপরে দেখো এ এম বি কোণ, এ এম বি কোণ
ইকুয়াল টু ডিএন ইকোণ, ডিএন ইকোণ, এটা হলো। তো প্রিয় শিক্ষার্থী কেন হলো দেখো, এটা আমি বলছিলাম যে এটা যেহেতু উচ্চতা, এর যে উচ্চতা কি, উচ্চতা হচ্ছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটাই ওই ত্রিভুজটার উচ্চতা। তার আমরা কি বলছিলাম যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটাই ত্রিভুজের উচ্চতা। তার মানে কি অঙ্কিত লম্ব, তাহলে এটা অবশ্যই লম্ব 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে দুইটা কোণ সমান। ওকে, এবং অবশিষ্ট বিএএম কোণ ইকুয়াল টু অবশিষ্ট ইডিএন কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যদি একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয় তাহলে আপনি অপর কোণটাও সমান হবে, এটা মাস্ট বি, হতেই হবে। কারণ যেহেতু দুইটা কোণ অলরেডি সমান হয়ে গেছে, আর যে বাকি কোণটা থাকবে সেই কোণটা অবশ্যই সমান হবে। তো তা অবশিষ্টই দুইটা কোণও সমান। তো তো তাহলে দেখলাম যে যদি দুইটা কোণ এই দুটো ত্রিভুজে তিনটা কোণই সমান হয়ে যায়, তাহলে আমরা কি এই জায়গা থেকে দেখলাম যে সদৃশকোণী ত্রিভুজের সংজ্ঞা থেকে দেখলাম যদি দুটো ত্রিভুজের যদি কোণগুলো সমান হয় তাহলে দুটো ত্রিভুজ সদৃশ। তো আমরা সুতরাং লিখব কি, ত্রিভুজ দুটি সদৃশ। ছোটো করে লিখলাম, তোমরা ওইভাবে লিখতে পারো যে ত্রিভুজ এত এবং এত সদৃশ, ত্রিভুজ দুটি হচ্ছে কি সদৃশ, সদৃশ বানানটা তো এটা হবে না, সদৃশ। তো এখন তাহলে কি হলো, ত্রিভুজ দুটি সদৃশ লিখলাম। তো এখন আমরা সদৃশতা যখন শেখাবো, আসলে এটা এই এক্সট্রা পদ্ধতিটা এখানে দিয়েছে, আসলে এটা ওখানে দেওয়া উচিত ছিল। তো বিষয়টা হচ্ছে যে এটা যে সদৃশ্যতা বিষয়টা, ত্রিভুজ যদি সদৃশ হয়, তো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, তো আজকে বলতেছি সদৃশ কোণীয় বা সদৃশ যদি হয় তাহলে ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা কি বলতে পারছি যে দুইটা ত্রিভুজ সদৃশ কোণী বা সদৃশ হয়, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তো এখন তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত, তাহলে মানে কি এটা সমান এটা, এটা সমান এটা বা এটা, এটা বা এটা, এরকম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি একটা সহজ একটা টেকনিক শেখাচ্ছি। তো সহজ টেকনিকটা হচ্ছে যে যখন সদৃশ হয়ে যাবে আমরা খুঁজে বের করবো না কোন বাহু সমান কোন বাহু, কোন বাহু সমান কোন বাহু, বা কোন বাহুর সদৃশ কোন বাহুটা, এরকম না দেখে আমরা কিন্তু একটা সহজ প্রসেসে করতে পারি। সেটা কি দেখো, এখানে যে এ বি এম কোণ আছে, আমরা এই যে তিনটা কোণ নিয়েছি, এ বি এম কোণ, ডিএন কোণ, মানে এই যে একটা দুইটা তিনটা কোণ নিয়েছি, এই তিনটা কোণ থেকে আমরা যেহেতু ত্রিভুজ সদৃশ বাহুগুলো আমরা লিখতে পারি। তো টেকনিকটা হচ্ছে যে এই যে কোণ বি আছে এটা বাদ দেব, মাঝখানের এই যে অক্ষরটা সেটা বাদ দেব, এই যে অক্ষরটা বাদ দেব, তাহলে কি এখান থেকে কি তা ত্রিভুজ বললাম সদৃশ, সুতরাং আমরা বলতে পারি কি এ এম বাই ডিএন ইকুয়াল টু, দেখো তাহলে এই যে বিটা বাদ দিছি তাহলে কি এম হয়েছে, এখানে ইটা বাদ দিয়ে ডিএন হয়েছে। ওকে, এবার এখন কি আসছে, এখানে আসছে কি আমার এ বি, এমটা বাদ দিলাম এ বি, বা এখানে এনটা বাদ দিলাম ডি, আর এখানে এটা বাদ দিলাম বিএম, আর এখানে ডি বাদ দিলাম ইএন। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এই যে এইটুকু প্রমাণ করতে বলছিল, এটা দরকার নাই। পরীক্ষায় যে তোমাদের আসে যে এম অনুপাত ডিএন ইকুয়াল টু বিএম অনুপাত ইএন, তাও কিন্তু প্রমাণ করতে হতে পারে। তো প্রমাণটা যেহেতু দিয়েছে এম অনুপাত ডিএন ইকুয়াল টু এ বি অনুপাত ডি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি কি যে এ এম বাই ডিএন ইকুয়াল টু এ বি বাই ডি, এটা আমরা নিলাম। তো এখান থেকে সুতরাং বলবো যে এ এম অনুপাত ডিএন ইকুয়াল টু এ বি অনুপাত হচ্ছে ডি, এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্নটা এখানে একই বিষয় যদি বলে যে এ বি অনুপাত ডি এর পরিবর্তে লিখে দিল যে বি এম অনুপাত ইএন, তাও কিন্তু তুমি এভাবে প্রমাণ করতে পারতে। আবার যদি বলতো যে এম অনুপাত ডিএন না দিয়ে বলতো যে এ বি অনুপাত ডি ইকুয়াল টু বি এম অনুপাত ইএন, তাও কিন্তু তুমি প্রমাণ করতে পারতে। বিভিন্নভাবে এটা প্রমাণ করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটু বিষয়টা দেখা দিই, যখন আমি এই বিষয়টা আবার বলবো, এটা যে আমরা কি জানি যে যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক হবে। তো আমরা অনুরূপ বাহুগুলো ওইভাবে খুঁজে বের করবো না, এখান থেকে এটা অনুপাত এটা, এটা অনুপাত এটা, এইভাবে বের করে না করে আমরা কোণ থেকে আমরা বের করে নেব।
তাহলে কোণ থেকে বের করার প্রসেসটা কি? কোণ থেকে বের করার প্রসেসটা হচ্ছে যখন সদিশ কোণে বলে দেবো বা সদিশ হয়ে যাবে তখন কোণটা শুধু বাদ দিব, শুধু আমাদের কোণটা বাদ দেব। তো এখান থেকে কোণটা বাদ দিলে কত এম থাকে বাই কোণটা ই বাদ দিলে থাকে আছে ডিএন। এখানে এম কোণ মানে এমটা বাদ দিলে থাকে এ বি মানে মাঝখানেটা বাদ দেবো তাহলে ডিই। এখানে আবার অবশিষ্ট তাহলে কি এটা বাদ দিতে হয় বিএম, এই যে বিএম অনুপাত এই যে এখানে কত ইএন। তাহলে এভাবে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদের প্রমাণটা হয়ে গেল, খুবই সোজা। যখন আমরা সদৃশতা ত্রিভুজ শিখবো অর্থাৎ যখন 14.2 যাব তখন সবগুলো আমি এইভাবে শেখাবো। আমরা খুঁজে খুঁজে অত কষ্ট করে বের করবো না, জাস্ট কোনগুলো আমরা বের করতে পারলেই আর কোন থেকে কোণের খালি মাঝখানটা বাদ দিয়ে আমি সরাসরি এই লাইনটা লিখে দেবো। অত কষ্ট করার দরকার নেই, জাস্ট এই লাইনটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো এখন আমরা কি করব, সামনে যে আরেকটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে যেটা বলি, এটা 9 নম্বরটা। তো 9 নম্বরটা এটা তোমরা পারবে, এটা হচ্ছে তোমার, এটা আমি করিয়ে দেবো না, এটা অলরেডি করানো হয়ে গেছে। যেমন এখানে বলতেছে যে পাশের চিত্রে বিসি অনুপাত ডি, বিসি অনুপাত ডি, তাহলে এখন এটা আবার সব কিছু দেওয়া আছে এখানে। মনে করো যে ত্রিভুজ বিওসি আর ডিওই এই দুটো ত্রিভুজ সদৃশ দেখাতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম, কারণ বলছিলাম যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান, তার মধ্যে ত্রিভুজ সদৃশ, এটা কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। এরপর প্রমাণ করো যে এডি অনুপাত বিডি ইকুয়াল টু এ অনুপাত সি, অর্থাৎ এই প্রমাণটা, এই যে এই প্রমাণটা আছে উপপাদ্য 28-এ, উপপাদ্য 28, এই 28 নম্বর উপপাদ্য এটা দেওয়া আছে। আর প্রমাণ করো যে বি অনুপাত ওই আর সি অনুপাত ওডি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, এটা হচ্ছে এক্সট্রা, অর্থাৎ 14.1-এর যে 3 নম্বর প্রশ্নটা, সে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কি এটা। তো তাই আমি তোমাদেরকে করাচ্ছি না, তোমরা এটা করবে বাসায়। তো আগামী দিনকে তোমাদেরকে আমি সদৃশতা দেখাবো। তো যদিও ওই ক্লাসটা একটু লেট হয়ে গেছে, আমি আগামী দিনে তাড়াতাড়ি সদৃশতা দেখাবো। তো সদৃশতা অনেক সোজা, এর মতোই। তোমরা যদি এটা সুন্দর করে বিষয়গুলো বুঝতে পারো তাহলে দেখবে যে জ্যামিতি খুবই সোজা, জ্যামিতি শুধু লজিক নিয়ে কাজ হয়, তুমি আগের পূর্ব জ্ঞান দিয়েই সামনে আগাবা, এটাই তোমার জ্যামিতি। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।